হ্যালো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ধরনের ডেটা স্টোর মডেল যেমন হায়ারার্কিয়াল মডেল, নেটওয়ার্ক মডেল এবং রিলেশনাল মডেল ইত্যাদি সম্পর্কে বেসিক কিছু ধারণার কথা আলোচনা করেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি সবাইকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি শুরু করার আগে প্লিজ সেই ভিডিওগুলো সিস্টেমেটিক ওয়েতে একটু চেক করে নিতে। আমরা এই যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হিস্ট্রি আলোচনা করছিলাম তখন এই ধরনের একটা ডায়াগ্রামের কথা আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে মোটামুটিভাবে ডেটা স্টোর করার জন্য তিন ধরনের মডেল প্রচলিত। একটা হচ্ছে হায়ারার্কিয়াল মডেল, নেটওয়ার্ক মডেল এবং রিলেশনাল মডেল। আবার একটু যদি মানুষ কিভাবে ডেটাগুলোকে স্টোর করে সেইভাবে যদি একটু ভাবা যায় তাহলে বলা যাবে যে ম্যানুয়াল সিস্টেম, যেটা মেনলি হায়ারার্কিয়াল সিস্টেমের শুরুর দিকে ছিল, যেমন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে কম্পিউটারাইজড সিস্টেম তৈরি হলো কম্পিউটার আবিষ্কার করার পর 1960-এর দশকে। তো হায়ারার্কিয়াল মডেলকে এবং পরবর্তীকালে নেটওয়ার্ক মডেল সেগুলোকে ফাইল বেসড সিস্টেমের আকারে আমরা স্টোর করতে শুরু করলাম এবং আমাদের কম্পিউটারেও ইভেন আমরা যে ডেটা স্টোর করি বিভিন্ন ফাইলের মধ্যে স্টোর করি। তো সেই ফাইল সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ফাইল সিস্টেমের বেশ কিছু ড্রব্যাকস আছে। তার জন্য 1970 থেকে আমরা রিলেশনাল মডেল, মেনলি একে বলা চলে যে ফাইল সিস্টেম যদি ওটা হয় তাহলে রিলেশনাল মডেলকে আমরা বলবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এবং এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে মোটামুটি আমাদের একটা এরকম ধারণা হয়েই গেছে যে হায়ারার্কিয়াল মডেল, নেটওয়ার্ক মডেল চাইতে রিলেশনাল মডেলটা বেটার এবং এটাকেই আমাদের ইউজ করতে হবে। এবং তাই রিলেশনাল ডেটাবেস মডেলটা শেখার শুরু করার জাস্ট এক ক্লাস সামনে আমরা একবার শুধু আলোচনা করে নেব যে ফাইল সিস্টেম কি এবং ফাইল সিস্টেম কেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চাইতে ভালো নয় বা কেন ডিবিএমএস আমরা ব্যবহার করব। তো সেটা একবার জাস্ট আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিও টিউটোরিয়ালে। তাই আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ফাইল বেসড সিস্টেম সম্পর্কে। ফাইল বেসড সিস্টেম সম্পর্কে আমাদের বেসিক ধারণা আছে যে যেভাবে আমরা কম্পিউটারের মধ্যে ডেটা ফাইলের মধ্যে স্টোর করে রাখি, আবার ফাইলের মধ্যে আবার ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের ভেতরে আবার ফোল্ডার তৈরি করি, ঠিক সেরকম ভাবে। তবু এর ফর্মাল ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যাক। ডেফিনেশন: ফাইল বেসড সিস্টেম ইজ এ কালেকশন অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামস that performs services for the end users. The characteristics of file-based system are: first, it is a group of files that stores the data of an organization. অর্থাৎ কিনা কোনো একটা অর্গানাইজেশন আছে, যেমন আমরা আমাদের নিজের কম্পিউটারের কথাই ভাবতে পারি। সেখানে আমরা গান স্টোর করে রাখার জন্য একটা ফোল্ডার, পিডিএফ স্টোর করে রাখার জন্য আলাদা একটা ফোল্ডার। তো এইভাবে গ্রুপ অফ ফাইলস নিয়ে তৈরি হয় আমাদের পুরো কম্পিউটারের সিস্টেমটা বা কোনো অর্গানাইজেশনের সমস্ত ডেটাগুলোকে এইভাবে ফাইলের মধ্যে আমরা স্টোর করে রাখি। সেকেন্ড, ইচ ফাইল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে গান যে ফোল্ডারে আমরা রেখেছি আর তার সঙ্গে পিডিএফ যে ফোল্ডারে রেখেছি তার কোনো যোগই নেই, আলাদা, ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা ফাইল। থার্ড পয়েন্ট, ইচ ফাইল ইজ এ ফ্ল্যাট ফাইল। ফ্ল্যাট ফাইলের অর্থ হচ্ছে যে জাস্ট এখানে এন্ড ইউজারের জন্য ডেটা স্টোর থাকে, এরপরে আর কিছু নেই, এইটাই বলতে চাইছি। ফোর্থ পয়েন্ট, ফাইলস আর ডিজাইনড ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক কোবল, সি প্লাস প্লাস এটসেট্রা। আমরা জানি যেমন আমাদের অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ ব্যবহার করে থাকি সেটা অনেকটাই সি প্লাস প্লাস ইত্যাদিতে লেখা। অর্থাৎ এই যে ফোল্ডারগুলো তৈরি হচ্ছে যার মধ্যে আমরা ডেটা স্টোর করে রাখছি তার পিছনে কিন্তু সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি কোডগুলো রাখা আছে এবং সেই কোডগুলো ইউজ করেই আমরা এই ফোল্ডারগুলোকে ক্রিয়েট করছি এবং যার মধ্যে আমরা ফাইল বেসড সিস্টেমের ডেটাকে স্টোর করছি। ফিফথ পয়েন্ট, ইচ ফাইল কন্টেন্টস দ্য প্রসেসড ইনফরমেশন ফর ওয়ান স্পেসিফিক ফাংশন। কি বলবো যে ফাইলের মধ্যে কোনো আনপ্রসেসড ইনফরমেশন আমরা রাখি না। ধরা যাক আমি একটা স্টুডেন্টসের রেকর্ড রাখতে চাইছি, তো এক্সেল শিটে আমরা রেকর্ডটা রাখলাম এবং সেটাকে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখলাম সেই ফাইলটাকে। তাহলে ফাইলের মধ্যে যে স্টুডেন্টের রেকর্ডগুলো লেখা আছে সেগুলো কিন্তু নাম, রোল নাম্বার সব কিছু একদম ঠিকঠাক প্রসেসড অবস্থায় আছে। কোনো আনপ্রসেসড ডেটা
থাকবে যে ঠিক আছে চলো পরে করব, এখন এটাকে রিড করার মতন অবস্থায় নেই, এমনটা কিন্তু নয়। তুমি যে কোনো ফোল্ডারের মধ্যে কিছু গানের ফাইল রেখেছো, .mp3 ফাইল রেখেছো, তো সেগুলো কিন্তু জাস্ট ক্লিক করলেই কিন্তু গান বাজতে থাকবে। এমনটা নয় যে তাকে আবার প্রসেস করতে হবে, তারপরে আবার সেটা অ্যাক্সেসেবল হবে, এমন ব্যাপারটা নয়। তাই ফাইলের মধ্যে একদম প্রসেসড ডেটাই কোনো ফাংশনের থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে ফাইল বেস সিস্টেম, যেটা আমি রোজ দিন ব্যবহার করি, এর অনেক অ্যাডভান্টেজ আছে, নাহলে আজও আমরা কম্পিউটারে এটা ব্যবহার করছি বা কেন। তো সেই অ্যাডভান্টেজগুলো হলো, ফার্স্ট, ফাইল বেসড সিস্টেম হেল্পস ইন ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইনিং কমপ্লেক্সিটি অফ এ ডেটাবেস সিস্টেম। অর্থাৎ এই যে ডেটাবেস সিস্টেম আমরা পড়তে চলেছি, এটার আগেই কিন্তু আমরা ডেটা স্টোর করা কিন্তু শিখে গেছি। যেমন আমরা বই জমিয়ে রাখি, যেমন আমরা আমাদের বিভিন্ন ধরনের ডেটা, ফটো, গান ইত্যাদি জমিয়ে রাখি। তাহলে ডেটা স্টোর যে করতে হবে সে কনসেপ্টটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম শিখিয়ে দিয়েছে। নেক্সট পয়েন্ট, ইট প্রোভাইডস এ ইউজফুল হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অন হাউ এ ইউজার হ্যান্ডেল ডেটা। অর্থাৎ ফাইল বেস সিস্টেম ব্যবহার করতে করতে তুমি শিখে যাবে যে কি করে ডেটা কোথায় জমিয়ে রাখতে হয়, ক্যাটাগরি ভাবে কিভাবে ভাগ করে রাখতে হয়, এটা শিখে যাবে, এই পার্সপেক্টিভটা তৈরি হয়ে যাবে। থার্ড পয়েন্ট, ইট রেজাল্টস এ স্মুথ ট্রানজিশন ফ্রম ট্র্যাডিশনাল ফাইল বেসড সিস্টেম টু এ নিউয়ার ডেটাবেস সিস্টেম। অর্থাৎ এই মানে যখন ম্যানুয়াল সিস্টেমে আমরা ডেটা স্টোর করতাম, তারপরে যখন ফাইল বেসড সিস্টেম এলো, সেখান থেকে মানুষ কিন্তু ডেটাকে ঠিক কি করে ক্যাটাগরাইজ আকারে স্টোর করে রাখতে হয় সেটা শিখে ফেলেছিল। ফলে সেখান থেকে একটা স্মুথ ট্রানজিশন তৈরি হয়েছিল আজকে ডিবিএমএস এই ফিল্ডে। তো বোঝাই যাচ্ছে যে এটার মধ্যে অনেক ডিসঅ্যাডভান্টেজ ছিল, তাই এবার ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ, ডেটা রিডান্ডেন্সি। মানে ইন ফাইল সিস্টেম সাম ডেটা ক্যান বি contained in different named files, so it results data redundancy or duplicacy of information in several files. এটা কিন্তু তোমাদের সঙ্গে হয়েছে কিনা জানি না, আমার সঙ্গে তো খুবই হয়। মানে কম্পিউটারে এই যে নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2, নিউ ফোল্ডার 3, মানে ডেটা না রাখতে হবে বলে হঠাৎ হঠাৎ করে আমি একটু ফোল্ডারে রেখে দিই, পরে ভাবি যে তাকে প্রসেস করব। ফলে অনেক সময় দেখা যায় একাধিক ডেটা কিন্তু বিভিন্ন ফোল্ডারে থেকে গেছে। তাই এই ঘটনাকে বলছে ডেটা রিডান্ডেন্সি, অর্থাৎ একই ডেটা নানান ফোল্ডারে থেকে গেছে। যেমন একই ফাইলে যে রেকর্ডগুলো আছে সেগুলো অ্যানাদার ফাইলেও থেকে গেছে। এটা কিন্তু ফাইল বেস সিস্টেমে খুব প্রায়শই হয়। সেকেন্ড পয়েন্ট, পুয়ার ডেটা কন্ট্রোল। ইন ফাইল সিস্টেম ডিসেন্ট্রালাইজড অ্যাপ্রোচ, সো দেয়ার ইজ নো সেন্ট্রাল ডেটা কন্ট্রোল মেথড। সবসময় আমি আইডিয়াটা করতে বলবো যে কম্পিউটারে যেভাবে আমরা বিভিন্ন ফোল্ডারের মধ্যে ফাইলকে স্টোর করে রাখি সেই আইডিয়াটা মাথার মধ্যে রাখতে বলবো। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের যে রোজ দিন ডিসঅ্যাডভান্টেজগুলো ফেস করি আমরা, সেগুলো কিন্তু একই রকম মনে হবে। তো যেটা ব্যাপার যে আমি বিভিন্ন ফোল্ডারের মধ্যে ফাইল রেখেছি, আমি একে খুঁজবো কি করে, মানে কোনো পদ্ধতি তো নেই। আমাকে কি করতে হবে, ফাইল বাই ফাইল বা ফোল্ডার বাই ফোল্ডার চেক করে করে ডেটা খুঁজতে হবে। তো সেই জন্যই বলছি যে এখানে পুয়ার ডেটা কন্ট্রোল। Third point, poor data manipulation capabilities. Since these systems does not provide strong connection between data in different files, so its data manipulation capability is quite low. বোঝাই যাচ্ছে যে একটা ফোল্ডারের সঙ্গে আর একটা ফোল্ডারের বা একটা ফাইলের সঙ্গে আর একটা ফাইলের কোনো লজিক্যাল কোনো রিলেশন নেই। তাই একটা ফাইলে ডেটা আপডেট করলে অন্য ফাইলের ডেটা কিন্তু আপডেট হবে না। ফলে ম্যানিপুলেশন মানে ডেটা ইনসার্ট করা, ডেটা ডিলিট করা, ডেটা আপডেট করা, সেটা একটা ফাইলে করলে, একটা এক্সেল শিটে ধরো কোনো স্টুডেন্টের কোনো ডেটা চেঞ্জ করলে, তার মানে অন্য এক্সেল ফাইলে যদি সেই স্টুডেন্টের ডেটার এন্ট্রি থাকে সেটা কিন্তু চেঞ্জ হলো না। তো সেই জন্য বলছে যে পুয়ার ডেটা ম্যানিপুলেশন ক্যাপাবিলিটিস। ফোর্থ পয়েন্ট, ডেটা ডিপেন্ডেন্স। ইন দিস সিস্টেম files and records were described by a specific physical format that were coded into the application programs. So changes in store structure or access method could greatly affect the result of an application. অর্থাৎ কিনা তুমি এক্সেলের মধ্যে ডেটা স্টোর করে রেখেছো, তাহলে তোমার কাছে ওই ফাইলের পার্টিকুলার যে স্পেসিফিক ফিজিক্যাল ফরম্যাট, সেই ফরম্যাটে খোলার টেকনিক যদি না থাকে,
তাহলে তুমি ডেটা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে ডেটা এখানে ডিপেন্ড করে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপরে। তো এটা একটা প্রবলেম, ডেটা ইন্ডিপেন্ডেন্ট নয় যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের থেকে। ফিফথ পয়েন্ট, যেটা খুব মানে ভাইটাল পয়েন্ট, সিকিউরিটি প্রবলেমস। দেখো, তোমার কম্পিউটার যদি খুলে যায় তাহলে এর ভেতর থেকে সবাই কিন্তু ডেটা অ্যাক্সেস করে নিতে পারবে, কোনো পাসওয়ার্ড নেই, কিছু নেই। হ্যাঁ, আমরা ফোল্ডার লক করে রাখতে পারি, পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন এক্সেল সিট বা ওয়ার্ড সিটগুলোকে লক করে রাখতে পারি, কিন্তু সেটা কোনো না খুব গুড মেথড নয়। তো সেটাই বলছে যে হোয়েন সিস্টেম অর ওএস ওপেনড ইন ফাইল সিস্টেম উইল বি ওপেনড টু অল ইউজার্স। কম্পিউটার খুললো বা ওএস খুলে গেল, তো সব ইউজারের জন্য ডেটা ওপেন হয়ে গেল। সো দিস সিস্টেম হ্যাভ পুয়ার সিকিউরিটি থ্রু সাম অ্যাপ্লিকেশন প্রোগ্রামস ক্যান বি অ্যাডেড টু ফাইল সিস্টেম অ্যাজ অ্যাডহক থার্ড পার্টি সিকিউরিটি সিস্টেম। যেমন আমরা বলছিলাম যে তুমি একটা ফোল্ডার লক সফটওয়্যার ইনস্টল করলে, দিয়ে একটু ফোল্ডারকে লক করে দিতে পারলে, কিন্তু থার্ড পার্টি সিস্টেম লাগছে, তাই না? তাই এখানে পুয়ার সিকিউরিটি আছে। তো এই ধরনের ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু ফাইল বেস সিস্টেমের মধ্যে ছিল। তো সেগুলো ছিল বলেই আমরা কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এটা ব্যবহার করতে শুরু করলাম। তো একটু আমরা কম্পারেটিভ স্টাডি করে নিই যে ডিফারেন্স বিটুইন ফাইল অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট। ফার্স্ট পয়েন্ট, file system is a collection of data. In this system, the user has to write the procedure for managing the database. তাহলে C++, C, etc. are used to manage all those data. Database management এর first point, DBMS is a collection of data. In DBMS, the user is not required to write the procedure. Oracle, MySQL, etc. are used. ফলে এখানে স্পেশাল এক ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করব, তার ফলে আমরা ডেটাকে স্টোর করে রাখতে পারি। সেকেন্ড পয়েন্ট, ফাইল সিস্টেম প্রোভাইডস দ্য ডেটা ডিটেল অফ দ্য ডেটা রিপ্রেজেন্ট ইন দ্য স্টোরেজ ডেটা। তার মানে একটা যখন তুমি ফোল্ডারের মধ্যে ডাটা স্টোর করছো বিভিন্ন ফাইলে, তো সেখানটায় পুরো সিস্টেমের ডিটেলটা ডাইরেক্টরিতে তোমার কাছে থাকছে। মানে যদি আমরা কমান্ড প্রম্পটে গিয়ে কোনো ফাইলের ডাইরেক্টরি চেক করি, তাহলে পুরো ফাইলের ডাইরেক্টরিটা আমার কাছে শো করিয়ে দেবে। কিন্তু সেকেন্ড পয়েন্ট এখানে বলছে ডিবিএমএস গিভস অ্যান অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ ডেটা দ্যাট হাইডস দ্য ডিটেল। ডিবিএমএস সফটওয়্যার যখন আমরা ব্যবহার করব, যেমন ওরাকেল ব্যবহার করব, তখন দেখবো যে ডেটা যে কোথায় স্টোর হচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে, কোন ফোল্ডারে স্টোর হচ্ছে, সেটার মানে কোনো কনসেপ্ট আমাদের কাছে থাকবে না। আর সেটা কোনো প্রয়োজনই নেই, আমরা তো মেনলি ডেটা স্টোর করতে চাইছি একটা লজিক্যাল ভিউতে। তো ফলে ডিবিএমএস এই জায়গাটাই কিন্তু ফাইল ম্যানেজমেন্টের থেকে এক ধাপ এগিয়ে আছে। থার্ড পয়েন্ট, ডেটা রিকভারি, ডেটা রিডান্ডেন্সি, ডেটা ব্যাকআপ ক্যান নট বি প্রোভাইডেড। কিন্তু ডেটা রিকভারি, ডেটা রিডান্ডেন্সি, ডেটা ব্যাকআপ অল আর প্রোভাইডেড বাই ডিবিএমএস। এখন মনে হতে পারে যে আমার কম্পিউটার যদি ক্র্যাশ করে যায়, তাহলে তো ডিবিএমএস এর যে সফটওয়্যার ওরাকেল বলো, মাইএসকিউএল বলো, তার ডেটা তো উধাও হয়ে যাবে। তো কি করা যাবে? এইখানেই তো ব্যবসা। কারণ তুমি যদি ওরাকেলের কাছ থেকে টাকা দিয়ে তাদের সফটওয়্যারটা কেনো, তাহলে কিন্তু তার ব্যাকআপ তারা তাদের সার্ভারে রাখবে। ফলে তোমার যন্ত্র যদি ক্র্যাশ করে যায়, তাহলেও কিন্তু তুমি ডেটাকে আবার রিট্রিভ করতে পারবে। এখানে আমরা স্টুডেন্ট ভার্সন ব্যবহার করে থাকি, ফলে শেখার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু মূলত ব্যাপারটা একই, যে আমরা টাকা দিলে আমাদের কম্পিউটারে ডেটা স্টোর না হয়ে বা কম্পিউটারে স্টোর থাকলেও তার একটা ব্যাকআপ সার্ভারে থেকেই যাবে, ফলে ডেটাকে রিট্রিভ করা অনেক বেশি সুবিধাজনক। ফোর্থ পয়েন্ট, ইট ক্যানট বি এফিসিয়েন্টলি স্টোর অ্যান্ড রিট্রিভ দ্য ডেটা, অবভিয়াসলি। কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এসকিউএল বলে যে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখব, সেটার সাহায্যে ডিবিএমএস গিভস ইজি অ্যাক্সেস টু ডেটা ফর স্টোরিং অ্যান্ড রিট্রিভিং। তুমি কোনো ডেটা খুঁজতে চাইছো, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে করতে হবে কি তোমাকে ফাইল বাই ফাইল চেক করে করে যেতে হবে, প্রত্যেক ফোল্ডারে গিয়ে ঢুকতে হবে। কিন্তু এসকিউএল ব্যবহার করার ফলে ডিবিএমএস এ জাস্ট তুমি কোড লিখে দাও, কি ডেটাটা খুঁজতে চাইছো জাস্ট লিখে দাও, সে যেখানে আছে খুঁজে তোমার সামনে হাজির করে দেবে। ফিফথ পয়েন্ট, unauthorized access cannot be restricted here systematically. বোঝা
বোঝাই যাচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে লক করব কি করে, সেই আমাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে, তবে আমি ফোল্ডারকে লক করে রাখতে পারবো, ফাইলকে লক করে রাখতে পারবো। ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমে তুমি ওরাকেল যখনই খুলবে দেখবে শুরুতেই সে তোমার পাসওয়ার্ড চাইছে। হ্যাঁ, এখানে কি হয়, আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করছি না, সবার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। এবার তুমি যদি টাকা দিয়ে কেনো তাহলে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, যে পাসওয়ার্ডটা অন্য কেউ জানতে পারবে না, এটা একটা সুবিধে আছে এখানটায়। অর্থাৎ ডেটাবেস খুলতে গেলেই তোমার পাসওয়ার্ড চাই, তাহলে আনঅথরাইজড অ্যাক্সেস এখানে রেস্ট্রিক্ট করা যাবে। 6 পয়েন্ট, ডেটা ইজ আইসোলেটেড ইন ফাইল সিস্টেম, ইট ইউজেস ওয়ান ইউজার অ্যাট এ টাইম। মানে কম্পিউটারের ভেতরে যে ফাইলের মধ্যে যে ডেটা স্টোর আছে সেটা যে কম্পিউটার খুলেছে সেই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, এবার তুমি ল্যান কানেকশানের মাধ্যমে হয়তো অনেকগুলো ইউজারের কাছে ডেটা পৌঁছে দিতে পারো, কিন্তু ফাইল সিস্টেমকে ঠিক ইন্টারনেটের উপযোগী করে তোলা, মানে নেটওয়ার্ক মডেল ছাড়া করা কিন্তু খুব শক্ত। কিন্তু ডিবিএমএস এমনভাবেই বানানো যে তুমি যদি চাও তাহলে তুমি মাল্টিপল ইউজারের ইন্টারফেস এখানে নিতে পারো, তবে হ্যাঁ প্রোভাইডেড এখানে তোমাকে কিন্তু টাকা পে করতে হবে ওরাকেল কোম্পানিকে। মাইএসকিউএল অবশ্য ফ্রি, সেটাকে আমরা ইউজ করতে পারি, তবে মাইএসকিউএলের চাইতে বেটার ডেটা সিকিউরিটি হচ্ছে ওরাকেলে। 7 পয়েন্ট, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম গিভস only physical access, আর ডিবিএমএস বোথ ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যাক্সেস। মানে ফাইল বেস সিস্টেমের মধ্যে ডেটাকে আমরা হায়ারার্কিক্যাল মডেলে স্টোর করি বা নেটওয়ার্ক মডেলে স্টোর করি, কিন্তু ডিবিএমএস এর ক্ষেত্রে আমরা ডেটাকে স্টোর করি টেবিল ফরম্যাটে। আর টেবিল একটা রিলেশনাল ভিউ তৈরি করবে, একটা টেবিলের কলামের সঙ্গে আরেকটা টেবিলের কলাম, একটা টেবিলের রোর সঙ্গে আরেকটা টেবিলের রোর মধ্যে একটা রিলেশনাল ফরম্যাট থাকবে, লজিক্যাল ফরম্যাট থাকবে, যেটা আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের থ্রু আউট কোর্সের মধ্যে। তো এই ছিল বেসিক কিছু ডিফারেন্স ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, এবং এই আলোচনার থেকে অবভিয়াসলি আমাদের সামনে যেটা ভেসে এলো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বেটার এবং এটাই আমাকে শিখতে হবে। থ্যাংক ইউ।